নমস্কার, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন লেখক শুভব্রত বসুর কলমে কিশোর অ্যাডভেঞ্চার গল্প রাধা মাধবের গুপ্তধন। শুভব্রত বসু জন্ম 10ই জুলাই 1973, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্ববিদ্যায় স্নাতকোত্তর রৌপ্য পদক বিজয়ী। লেখকের সাহিত্য জগতে হাতে খড়ি ছোটবেলায় মায়ের হাত ধরে। প্রথম লেখা প্রকাশ 12 বছর বয়সে আজকাল প্রকাশনী থেকে প্রকাশিত পকেট বুক আমার রাজ্যে আমি রাজা। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল হার না মানা হার, চন্দ্রজাতক, ময়ূরাক্ষী, হাতে পাঁজি, জ্যোতির্গময় এবং কালের কপলতলে। আমাদের আজকের গল্প রাধা মাধবের গুপ্তধন প্রথম প্রকাশিত হয় কিশোর বন্ধু বার্ষিক পত্রিকা 1430 সংখ্যায়। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি আকাশ। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের আজকের নিবেদন রাধা মাধবের গুপ্তধন। বলছি, গুপ্তধনের সন্ধানে সিনেমাটা দেখেছিস? একটা পকোড়া টেনে নিয়ে মুখে ফেলতে ফেলতে প্রশ্নটা ছুঁড়ে দিল রাজু, রাজর্ষি নারায়ণ রায়চৌধুরী। আমরা দুজনেই সমস্বরে চেঁচিয়ে উঠলাম, হ্যাঁ দেখেছি। আরে আবিরের সোনাদা ইজ টু গুড। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ। আমরা এখন হাত পা ছড়িয়ে আড্ডা দিচ্ছি রাজুর বাড়িতে। কাকিমা মানে রাজুর মা চানাচুর পকোড়ার সঙ্গে গরম কফি দিয়ে গেছেন। আমরা এখন সেগুলো সদ্গতি করছি। আড্ডা চলছে, সঙ্গে মুখও। গুপ্তধনের কথা উঠতে রাজু বলল, এই জানিস আমাদের গ্রামের বাড়িতে যে কৃষ্ণ মন্দিরটা আছে সেখানে নাকি গুপ্তধন আছে। আমরা দুজন মানে আমি আর পাপাই চোখ বন্ধ করে পকোড়া চিবোচ্ছিলাম। এই কথায় আমাদের জীবনও বন্ধ হয়ে গেল। মুখ হাঁ। আমরা তিনজন সেই কত ছোটবেলার বন্ধু, একসঙ্গে স্কুল, জয়েন্ট, এমনকি ইঞ্জিনিয়ারিংয়েও একসঙ্গে যাদবপুরে। যদিও আমি আর রাজু ইলেকট্রিক্যাল আর পাপাই কেমিক্যাল, কিন্তু আমরা তিনজন একেবারে যাকে বলে হরিহর আত্মা। রাজুরা যে আসলে হরিপুরের জমিদার বংশ, আর ওখানে ওদের বিশাল বাড়ি আর প্রতিষ্ঠিত রাধা মাধব মন্দির আছে, এ আমরা অনেক দিন ধরেই জানি। কিন্তু তাই বলে সেখানে গুপ্তধন? এইসব গুপ্তধনের ব্যাপার বইয়ের গল্পতে পড়েছি, সিনেমাতেও দেখেছি, কিন্তু বাস্তবে থাকতে পারে এ কি বিশ্বাসযোগ্য? তাও আজকের এই আধুনিক কালে। থাকলেও এতদিন কেউ খোঁজাখুঁজি করে বার করে ফেলতো না? আমার মনের প্রশ্নটাই পাপাই করে বসলো রাজুকে। এই হ্যাঁ রে রাজু, এই আধুনিক যুগে দাঁড়িয়ে গুপ্তধনের গল্পটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আর যদি ধরেও নি যে গুপ্তধন ছিল, তাও কি এতদিনে কেউ খুঁজে মানে বের করে ফেলতো না? আরে আমাদের পরিবার এবং হরিপুর গ্রামের সবাই জানে। আরে ওই গুপ্তধন আসলে রাধা মাধবের সম্পত্তি। কোনো মানুষ ওই সম্পত্তিতে হাত দিলে সে আর বেঁচে ফেরে না। পুরো ঢপ। এইসব গুপ্তধন রাধা মাধবের সম্পত্তি এইসব বলে লোকের মনে ভয় ভক্তি জাগানোর ফিকির। তোর কি মনে হয় আজকের দিনে গুপ্তধন সত্যি থাকতে পারে? আর যদি থেকেও থাকে, মানে ধর আমি মেনে নিচ্ছি যে গুপ্তধন আছে, তাহলে সেগুলোকে রক্ষা করার ক্ষমতা দুটো পাথরের মূর্তির আছে? কি যে বলিস তুই! আরে ছোট থেকে আমি তেমনই শুনে আসছি রে। আরে আমাদের পরিবার শুধু নয়, গোটা হরিপুর গ্রামের সবাই এই কথাটা বিশ্বাস করে। চল তোদের হরিপুরে যাই, দেখি কেমন গুপ্তধন আছে, আর তোদের রাধা মাধব কেমন সেগুলোকে রক্ষা করছে। চল 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 দেখি। রাজুর মুখটা হরিপুরে যাওয়ার কথায় উজ্জ্বল হয়ে উঠলেও পাপাইয়ের কথায় যে চ্যালেঞ্জ ছিল সেটা শুনে কেমন যেন শুকিয়ে গেল। আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম। খুব দ্রুত ওর মুখের ভাবের পরিবর্তন আমার নজর এড়ালো না। শেষটায় রাজু যেন শিউরে উঠল মনে হলো। আমি মনে মনে বললাম, বিজ্ঞান পড়া আধুনিক যুগের ছেলে, অথচ মনে কি কুসংস্কার! ছেলেবেলা থেকে এমন কথা শুনে শুনে ওর মনেই কুসংস্কার এমন চেপে বসেছে যে বুঝতেও পারছে না আজকের দিনে এমন কথা শুধু অবিশ্বাস্য নয়, নেহাতি অবাস্তব। রাজু কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, ও তোরা যাবি? চল তাহলে তোদের নিয়ে যাই হরিপুরে। সামনেই দোলও আছে আর বিরাট উৎসব হয় ওখানে, মেলা টেলাও বসে। চল
আমরা সবাই যাবো, মেলা টেলা ঘুরবো, মজা হবে। আর গুপ্তধন? আরে মেলা দোল উৎসবে ব্যাপক ভিড় হয়, তখন আর গুপ্তধন দেখবি কি করে তোরা? তাহলে কদিন আগেই চল না, গুপ্তধন আগে দেখবো তারপর মেলা। পাপাই তুই অযথা জোর করছিস। গুপ্তধন নিয়ে হরিপুরে সত্যিই নানা রকম গল্প শোনা যায়। চল হরিপুরে যাই, দোল উৎসব দেখি, মেলা দেখি, ফিরে আসি। গুপ্তধন সত্যি হোক মিথ্যে হোক যেমন আছে থাক, আমাদের ওইসব নিয়ে ঘাটাঘাটি করে লাভ কি আছে ভাই? হরিপুরে যদি যেতে হয়, আমার একমাত্র ইন্টারেস্ট হলো গুপ্তধন। কবে যাবি বল? অবশেষে ঠিক হলো আমরা দোলের 2 দিন আগে যাব হরিপুর। পাপাই নিজে গুপ্তধনের ব্যাপারটা দেখবে, তারপর উৎসব, পুজো, মেলা এইসব দেখে আমরা কলকাতায় ফিরব। রাজু নিমরাজি হয়ে মাথা নাড়ালো। কফি পকোড়া শেষ। সেদিন আর আড্ডা জমল না। আমি আর পাপাই রাজুর বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। আমি মনে মনে জানতাম গুপ্তধনের ব্যাপারটা গাঁজাখুরি, কিন্তু পাপাই দেখলাম ভীষণ সিরিয়াস। গুপ্তধন খুঁজে পেলে খবরের কাগজের নাম, ছবি ছাপা হবে, রাতারাতি বিখ্যাত হয়ে যাবে, এমন সব অবাস্তব দিবা স্বপ্নে বিভোর হয়ে আছে। কবে হরিপুর যাওয়া হবে এইসব প্ল্যানিং করে নিজের বাড়ির দিকে হাঁটা লাগালো সে। এতক্ষণ আমি অবাস্তব গাঁজাখুরি ভাবছিলাম বটে, কিন্তু পাপাই চলে যাওয়ার পর একা বাড়ির দিকে যেতে যেতে আমার কেমন একটা অস্বস্তি শরীরে ঘিরে ধরল। কেউ যেন বলছে হরিপুরে গুপ্তধন খুঁজতে যাওয়ার দরকার নেই। রায়চৌধুরী বাড়ির রাধা মাধব তাঁর সম্পত্তি নিয়ে যেমন আছেন তেমনটাই থাকুন, আমরা অযথা তাকে বিরক্ত না করলেই বোধহয় ভালো হয়। বিজ্ঞান আর কুসংস্কারের টানাটানি নিয়ে আমি বাড়ি ঢুকলাম। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। যাব সেই বর্ধমান শহর ছাড়িয়ে রাজুদের সাবেক জমিদারি হরিপুর গ্রামে। রাজু গুপ্তধনের গল্প বলা শুরু করলো। আমাদের বংশ বৈষ্ণব বংশ, এটা তোরা জানিস আশা করি। আমাদের এক পূর্বপুরুষ ছিলেন, নাম হরিনারায়ণ রায়চৌধুরী। তাঁর আমলে একবার হরিপুরে বিরাট ডাকাতি হয়। গ্রামের ডাকাত পড়বার সময় হরিনারায়ণ নাকি বাড়িতে প্রতিষ্ঠিত রাধা মাধবকে এক মনে ডাকতে থাকেন। সেবার আশ্চর্যভাবে হরিপুর ভয়ঙ্কর ডাকাত দলের হাত থেকে রেহাই পেয়ে যায়। ডাকাতরা পালিয়ে তো যাই, উপরন্তু ফেলে যায় ডাকাতি করে পাওয়া অঢেল সোনা দানা, গিনি মোহর এইসব। লোকে বিশ্বাস করে রাধা মাধবী সেদিন ডাকাত দলকে তাড়িয়ে হরিপুর গ্রামকে বাঁচিয়েছিলেন। তারপরেই হরিনারায়ণ রাধা মাধবের বিশাল মন্দির তৈরি করান, আর সেই মন্দিরের বিগ্রহের সিংহাসনের নিচে লুকিয়ে রাখেন ডাকাত দলের ফেলে যাওয়া ওই অসীম ধনসম্পদ। রাজুকে হরিপুরের গল্প থামাতে হলো। আমাদের গাড়ি দিল্লি রোড ধরে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা হাবে এসে থেমেছে। এতক্ষণ গল্পে ডুবেছিলাম, বুঝতে পারিনি বেশ খিদে পেয়েছে। আমরা যে ইনোভা গাড়িটা করে এসেছি সেটা হলো পাপাইদের। আমরা হরিপুর যাব ঠিক হওয়ার পর পাপাইয়ের বাবা ঘোষ আঙ্কেল ড্রাইভার সুখেন সহ 4 দিনের জন্য আমাদের এই গাড়িটা ব্যবহার করতে দিয়েছেন। আমরা কলকাতা ছাড়বার পরই ঠিক করেছিলাম শক্তিগড়ে নেমে কচুরি আর ল্যাংচা খেয়ে নেব। সেই মতো সুখেন্দা গাড়িটা একটা দোকানের সামনে পার্ক করল। খেয়ে উঠে হাত পা ছড়িয়ে আবার যাত্রা শুরু। রাজু ঘড়ি দেখে বলল, আর মোটামুটি মিনিট 40-এর মধ্যে হরিপুর পৌঁছে যাব। গাড়ির চাকা গড়াতে শুরু করতেই রাজু গল্প আবার শুরু করল। এই গুপ্তধনের খবর সেই সময় লোকমুখে ছড়িয়ে পড়েছিল। অনেকেই নানাভাবে সেই গুপ্তধনের লোভে রায়চৌধুরী বাড়ির রাধা মাধবের মন্দিরে চোরাগুপ্তা সন্ধান চালিয়েছে। আশ্চর্য ব্যাপার, যারাই চেষ্টা করেছে তারা আর বেঁচে ফেরেনি। আস্তে আস্তে এই কথাও লোকমুখে ছড়িয়ে যায়, এই গুপ্তধনের সন্ধান যে করবে সে আর বেঁচে ফিরবে না। ধীরে ধীরে লোকের মনে বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ওই গুপ্তধন মন্দিরের তলায় থেকেই যাবে। ওর খোঁজ করে বিপদ ডেকে এনে কোনো লাভ হবে না। কথায় কথায় বর্ধমান শহর ছাড়িয়ে বেশ কিছুটা চলে এসেছি। গাড়ি এখন বড় রাস্তা ছেড়ে গ্রামের রাস্তা ধরেছে। তবে এই গ্রাম অজপাড়াগা নয়। এখানে দিব্যি বাড়িতে ডিটিএফ এর কানেকশন, জিও, ভোডাফোন, এয়ারটেলের বিজ্ঞাপন। রাজুর ধারা বিবরণী চলছে সমানে। ওই জায়গাটা দেখছিস, ওর নাম হচ্ছে কৃষ্ণগঞ্জ। বলার দরকার ছিল না,
সব দোকানের সাইনবোর্ডেই দেখা যাচ্ছে কৃষ্ণগঞ্জ বর্ধমান। কিন্তু রাজু আমাদের তার বংশগরিমা শুনিয়েই ছাড়বে। এই এলাকার সবচেয়ে বড় মার্কেট এটা। আমার ঠাকুরদার বাবা কৃষ্ণনারায়ণ রায়চৌধুরীর নামে এখানকার নাম হয়েছে। উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। 3 জন সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য ব্রিটিশের গুলিতে তিনি প্রাণ দেন। পাপাই এতক্ষণ চুপ করে শুনছিল, এবার সে মুখ খুলল। এই রাজু, তোদের জমিদার বংশ, আমরা পড়েছি শুনেছি আগেকার জমিদারেরা প্রচণ্ড অত্যাচারী ছিল, অথচ তোদের বংশে সবাই এত নরম সরম ছিল কি করে ভাই? বাড়িতে ডাকাত পড়লে লোকে বন্দুক চালাতো, লাঠিয়াল বাহিনীকে ওই এগিয়ে দিত। তোদের ওই পূর্বপুরুষরা সেসব কিছু না করে রাধা মাধবকে ডাকতে বসলো। ব্রিটিশ আমলে জমিদারেরা বিপ্লবীদের পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ওই রায় বাহাদুর টাহাদুর কি সব উপাধি দিত। তা তোর ঠাকুরদার বাবা উল্টে নিজেই গুলি খেয়ে মরে গেলেন। রাজু পাপাইয়ের দিকে তাকিয়েছিল, সেইভাবেই তাকিয়ে উত্তর দিল, আমরা যে বৈষ্ণব বংশ ভাই, আমরা কারোর প্রাণ নিতে পারি না, কারোর সঙ্গে বেইমানিটা করতে পারি না। আমরা আজও বিশ্বাস করি বিপদে পড়লে রাধা মাধবই আমাদের রক্ষা করবেন। আবার সেই কথা, সেই অন্ধবিশ্বাস, সেই মধ্যযুগের কুসংস্কার। আমাদের ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধুকে করুণা করতে ইচ্ছে হলো। গুপ্তধন কি রাধা মাধব রক্ষা করবেন? রাজু বাইরে চেয়েছিল। সেখানে এখন দিগন্ত বিস্তৃত সবুজ ধানের চাষ, দুদিকেই সবুজ ধানের ক্ষেত। দেখে আমাদের শহুরের চোখ জুড়িয়ে যাচ্ছিল যেন। সেদিকে তাকিয়ে রাজু অন্যমনস্ক হয়ে একবার বলল, রাধা মাধব। তারপরই জোরে চিৎকার করে উঠল, ওই ওই দেখ ওই দেখ ওই দেখ, রাধা মাধবের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এসে গেছি এসে গেছি, পৌঁছে গেছি। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। আমি পাপাই দুজনেই সেদিকে তাকিয়ে দেখলাম, সত্যিই একটা উঁচু মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে বটে। পাপাই রাজুর চিৎকারে তার দিকে তাকালো, তারপরে মাথা নেড়ে নিজের মনে বিড়বিড় করল, স্টেশনের ডিপো। আমাদের ইনোভা একটা জীর্ণ প্রাচীন জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। রাজু একটা নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলল। এসে গেছি। গাড়ির দরজা খুলে আমরা হরিপুরের মাটিতে পা দিলাম। রাজুদের বাড়িটা বাইরে থেকে যতই জরাজীর্ণ মনে হোক না কেন, ভেতরে ঢুকলেই অবস্থাপন্ন জমিদার বাড়ি বলে বোঝা যায়। শ্বেতপাথরের মেঝে, বিশাল বৈঠকখানা, মাথার উপর বিরাট ঝাড়বাতি, যেমনটা সিনেমায় দেখা যায়। বড় বড় লম্বা লম্বা সোফা, বৈঠকখানার একদম মাঝখানে সিঁড়ি উঠে গিয়েছে দোতলায়। সারা বৈঠকখানার দেওয়াল জুড়ে বিভিন্ন লোকের অয়েল পেন্টিং সাজানো। সাধারণত আমি জানি এই ধরনের বাড়িতে বংশের পূর্বপুরুষদের ছবি থাকে, কিন্তু রাজুদের বাড়িতে চৈতন্য মহাপ্রভুর ছবি, রাধাকৃষ্ণের ছবি সহ বাকি যা ছবি দেখলাম তাদের ঠিক জমিদার বলে মনে হলো না। সবাই যেন কোনো বৈষ্ণব আখড়ার বাবাজি। আমাদের যিনি পথ দেখিয়ে নিয়ে আসছিলেন তিনিও যে পরম বৈষ্ণব তা পরিষ্কার বোঝাই যাচ্ছিল। রাজু তাকে ডাকছিল পদ্ম কাকু বলে। তার মাথায় টিকি, কপালে তিলক, গলায় তুলসীর মালা, পরনে সাদা ফতুয়া আর খেটো ধুতি। তিনি আমাদের দোতলায় একটা বিশাল ঘরে এনে তুললেন। ঘরটা অনেক উঁচু, ছাদে কড়িবরকা দেখা যাচ্ছে, জানালা দরজাগুলো বিশাল। ঘরে আসবাব বলতে একটা বিরাট পুরনো আমলের পালঙ্ক, দেওয়াল ঘেঁষে লম্বা 2 পাল্লার আলমারি, আর অন্য দেওয়ালে একটা উঁচু টিপয় রাখা। আমাদের পদ্মকাকু ঘর দেখিয়ে চলে গেলেন। শক্তিগড়ে ব্রেকফাস্টটা জমিয়ে হয়েছিল, অতএব খাওয়া দাওয়া পরে করলেও হবে। আমরা গ্রাম ঘুরে দেখতে বেরোলাম। জমিদার বাড়ির লাগোয়া বিরাট মন্দির, মন্দিরের সামনেই বিশাল মাঠ। মাঠে মেলা বসবে তার আয়োজন শুরু হয়ে গিয়েছে। বাঁশ, ত্রিপল, রঙিন কাপড় দিয়ে মেলার দোকান তৈরি চলছে। রাজু একদিকে আঙুল তুলে দেখালো, ওখানেই নাকি আগামীকাল থেকে শুরু হবে অষ্টপ্রহর সংকীর্তন। বোঝাই যাচ্ছে প্রচুর মানুষের সমাগম হবে, কারণ মন্দিরের দরজা থেকে মাঠের শেষ প্রান্ত অবধি বাঁশ বেঁধে দেওয়া হয়েছে, যাতে মানুষ লাইন করে পুজো দিতে ঢুকতে পারে। মন্দির আর জমিদার বাড়ির পেছন দিকে বেশ ঘন ঝোপঝাড় হয়ে রয়েছে, সেদিকে কোনো মানুষজনের চোখ পড়ল না। রাজুর মুখে একটা খুশি খুশি বিগলিত ভাব।
সে চলেছে সবার আগে। আমি পাপাইয়ের মুখের দিকে তাকালাম। সে ভুরু টুরু কুঁচকে বিরক্তি মুখে হাঁটছে। এই কি হলো তোর? কত লোক দেখেছিস? হ্যাঁ, মেলার লোকজন, মন্দিরের লোকজন। গুপ্তধন খুঁজবো কোথায়? এখনো ওর মাথায় ঘুরছে সেই গুপ্তধন। অবশ্য ওর এখানে আসার মূল উদ্দেশ্যই তো গুপ্তধন। আমি ভুলে গিয়েছিলাম, ও মনে করিয়ে দিল। কিন্তু আসল লোক যে রাজু, তার কি আদৌ মনে আছে? সে গ্রামে রেখে ওকে তাকে দেখছে আর খেজুরে গল্প জুড়ে দিচ্ছে, আর আমাদের দিকে যেন কোনো নজরই নেই। আমি আর পাপাই কিছুটা পিছিয়ে পড়ে রাজুকে ছেড়ে মন্দিরের পিছন দিকে চললাম। বাঁশঝাড়, একটা অশ্বত্থ গাছ আর নাম না জানা নানা জঙ্গুলে গাছে জায়গাটা বেশ ঘন হয়ে রয়েছে। এখান থেকে মন্দিরের চাতালটা দেখা যায়, আর মন্দিরের পাশ দিয়ে দেখা যাচ্ছে রাজুদের জমিদার বাড়ির দোতলার লম্বা বারান্দা। সেদিকে তাকিয়ে আমার নজর গেল বারান্দা থেকে আমাদের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে পদ্ম কাকু। কিছুই হয়তো নয়, কিন্তু সেদিকে তাকিয়ে আমার কেমন যেন একটা অস্বস্তিতে মনটা ভরে গেল। আমি প্রায় পাপাইকে টেনে নিয়ে মন্দিরের সামনে হাজির হলাম। সেখানে তখন রাজু মন্দিরের সেবায়িত রত্নেশ্বর ভট্টাচার্যের সঙ্গে খোশ গল্প জুড়েছে। আমাদের আসতে দেখে বলল, আরে তোরা কোথায় গিয়েছিলিস? এই দেখ আমাদের মন্দির, ইনি হচ্ছেন আমাদের মন্দিরের সেবায়িত। আমি রতন দাদু বলি। আরে আরে করো কি? দেবস্থানে কারোর পায়ে হাত দিতে নেই। বলতে বলতে তিনি দুহাতে আমাদের দুজনের হাত ধরে বললেন, নিত্যানন্দ তোমায় ডাকছেন, সাবধান সাবধান। এই কথায় রাজু কেমন যেন কাঁচুমাচু হয়ে গেল। তার গলা দিয়ে শুকনো স্বর ভেসে এলো, সে কি দাদু? নিত্যানন্দ এখন কোথায়? রাধা মাধব, রাধা মাধব। রতন দাদু যেন কিছু একটা ভুল করে ফেলেছেন, তাই রাধা মাধবের নাম নিতে নিতে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেলেন। চল যাই, স্নান খাওয়াটা গিয়ে সেরে নি। চ। নিরামিষ খাওয়া যে এত উপাদেয় হতে পারে আমার সে ধারণা ছিল না। অনেক রকম পদ, আর আমাদের খিদেও পেয়েছিল জোরে। জব্বর খাওয়া দাওয়া সেরে আমাদের আর নড়ার ক্ষমতা ছিল না। খেয়ে সে পালঙ্কে শরীর ছেড়ে দিলাম। আমার অনেকক্ষণ ধরে একটা কথা মাথায় ঘুরছিল। রাজুকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর রতন দাদু নিত্যানন্দর নাম বলছিলেন, তিনি কে? তিনি ডাকলে সাবধান হতে হবে কেন? রাজুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রাধা মাধবের মন্দিরের বাস্তু সাপের নাম নিত্যানন্দ। এখানে প্রচলিত আছে নিত্যানন্দকে দেখা যায় একমাত্র মন্দিরের কোনো রকম ক্ষতি হলে, আর নিত্যানন্দ যখন কাউকে ডাকে তার তখন ভীষণ বিপদ দেখা যায়। পাপাই উপুর হয়ে শুয়ে পড়েছিল। পাশ ফিরে বলল, রাজু, তোর যে এত সুপারস্টিশন না, হরিপুরে না আসলে বুঝতেই পারতাম না। বাস্তু সাপের নাম নিত্যানন্দ, সে আবার ডাকে? তোর কি মিনিমাম বায়োলজির জ্ঞান ফ্যান কিছু নেই? সাপ কখনো ডাকতে পারে? প্লিজ পাপাই, তুই আমাকে ভাই যা খুশি বল, কিন্তু ওই গুপ্তধন খোঁজার প্ল্যানটা তুই বাতিল কর। ও, তার মানে তুই আমাদের লুকিয়ে তোর রতন দাদুকে আগে থেকে সব জানিয়ে রেখেছিলি। বাহ 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 বাহ! আমাদেরকে দেখে ওই বুড়ো পুরুত চালিয়াতি করে নিত্যানন্দের ঢপ শোনালো। আমারও তেমনই মনে হচ্ছে। রাজু আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে রতন দাদুকে দিয়ে নাটক করাচ্ছিল। তার মানে রাজু মনে প্রাণে চাইছে যাতে আমরা গুপ্তধনের খোঁজ না করি। আমি আর পাপাই আজ রাতে যাবই, দেখি রাজু কি করে আটকায়। আর বিশেষ কিছু না বলে আমরা দিবানিদ্রার আয়োজন করলাম। ফাল্গুন মাসের শেষ, গ্রামের দিকে বিকেলের সূর্য ডোবার পর একটা শীত শীত ভাব থাকেই। আমাদের যখন ঘুম ভাঙল তখন বিকেলের আলো মরে এসেছে। চোখ খুলে দেখলাম রাজু উঠে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে। দরজার কাছে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন পদ্ম কাকু। পদ্ম কাকুর দৃষ্টিটা যে ঠিক কেমন সেটা বলে বোঝানো যাবে না, তবে
বেশিক্ষণ তাকিয়ে থাকলে একটা অস্বস্তি হয়। পদ্মকাকু আমাদের দিকে তাকিয়ে বললেন, জানিয়ে আসছি, আপনারা ঘুমোচ্ছিলেন বলে ডাকি। কিছুক্ষণ পরে চা এলো। চায়ের কাপটা রাজুর দিকে বাড়িয়ে এক ঝলক আমাদের দিকে তাকালেন। তারপর বেশ রুক্ষ স্বরে রাজুকে বললেন, পেছনের জঙ্গলে যেও না, নিত্যানন্দকে দেখা গেছে। রাজু আনমনে একবার মাথা নাড়ল, তারপর চায়ে চুমুক দিয়ে বাইরে চেয়ে রইল। আমার মনে বিন্দুমাত্র সন্দেহ রইল না রাজু ভেতর থেকে কলকাঠি নেড়ে আমাদের মনে ভয় ঢুকিয়ে দিতে চাইছে, যাতে আমরা গুপ্তধনের খোঁজ না করি। বিকেলের আলো থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়লাম। মন্দিরটা এবার ভালো করে দেখলাম। অনেকদিন আগে বিষ্ণুপুরে বেড়াতে গিয়েছিলাম। পোড়ামাটির নকশা দেওয়া মন্দিরগুলোর কথা মনে পড়ল। প্রায় সেই রকমই আটচালা মন্দির। মন্দিরের গায়ে কৃষ্ণের জীবনের নানা ঘটনার দৃশ্য দেখা যাচ্ছে। আমার মনে হলো, মাটির নিচের গুপ্তধনের জন্য মাথা খারাপ না করে মন্দিরের গায়ে এই অপূর্ব নকশা শিল্পকলা নিয়ে প্রচার করলে বরং ভালো হতো বেশি। এই শিল্পের কোনো মূল্য হয়? এদিকে দ্রুত সন্ধে নেমে আসছে। একপাল গরু ধুলো উড়িয়ে ছুটে চলে গেল। একেই কি তবে গোধূলি বলে? মাঠে মেলার দোকান তৈরি শেষ। এখন শুধু কালকের সকাল হওয়ার অপেক্ষা। মাঠে পূর্ণার্থীরা আসবেন, রাধা মাধবের পুজো দেবেন, রং আবিরে রঙিন হয়ে উঠবে হরিপুর। আমরা মন্দিরের বাইরে বসেছিলাম। চতুর্দশীর লাল থালার মতন চাঁদ উঠেছে আকাশে। একটু পরেই মন্দিরে আরতি শুরু হবে। রতন দাদু আরতির গোছগাছ করছেন। বাইরে আরও 5-6 জনের সঙ্গে আমরা 3 জন। পদ্মকাকু পুজোর বাসন, প্রদীপ ইত্যাদি নিয়ে মন্দিরে ঢুকলেন। মন্দিরের গর্ভগৃহে মেটাল লাইট লাগানো। সেটা সারা বছর থাকে নাকি দোল উৎসবের জন্য লাগানো হয়েছে সেটা বোঝা সম্ভব নয়, কিন্তু উজ্জ্বল আলো পড়ে রাধা মাধবের জোড়া বিগ্রহ ঝকঝক করছে। কোষ্টি পাথরের কৃষ্ণ আর শ্বেত পাথরের রাধারানী, দুটি বিগ্রহকেই চমৎকার পোশাক পরানো হয়েছে, প্রচুর গয়না পরানো। মোট কথা দেখে ভক্তির চেয়ে প্রাচুর্যই চোখে পড়ে বেশি। ইতিমধ্যে আরও কিছু লোকজন শ্রীখোল, করতাল, খঞ্জনি ইত্যাদি নিয়ে এসে হাজির। আরতি শুরু হলো, সঙ্গে শুরু হলো হরিকীর্তন। মন্দিরের গর্ভগৃহ ধূপ ধুনোর গন্ধে মম করছে। পাপাই এক দৃষ্টে সিংহাসনের দিকে চেয়ে। বিরাট সেগুন কাঠের সিংহাসন, নিচে ঘট পাতা। গর্ভগৃহের মেঝে শ্বেতপাথর দিয়ে বাঁধানো। আমার মনে হলো, যতই রাধা মাধবের মাহাত্ম্য প্রচার করা হোক, এত লোকজনের চোখের আড়ালে এই উৎসবের সময় আমাদের পক্ষে শ্বেতপাথরের মেঝে খুঁড়ে গুপ্তধন খোঁজা সত্যিই অসম্ভব। আরতি শেষ হল। সবাই ধীরে ধীরে মন্দির ছেড়ে চলে যাচ্ছে। পদ্মকাকু আমাদের দিকে একটা জ্বলন্ত অগ্নিবর্ষী দৃষ্টি হেনে পুজোর বাসনকোসন নিয়ে বেরিয়ে গেল বসত বাড়ির দিকে। মাঠে ইলেকট্রিক আলো প্রায় নিভে গিয়েছে। ইতিউতি কয়েকটা টিম টিম করে জ্বলছে, কিন্তু চকচকে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। মায়াবী জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে দিক দিগন্তে। সুখেন্দাকে হরিপুরে আসার পর দেখতে পাইনি। এখন দেখলাম পাপাইয়ের সঙ্গে মন্দিরের চাতালের এক কোণে দাঁড়িয়ে চাপা গলায় কিছু কথা বলছে। পাপাই আমার দিকে তাকিয়েছিল, হাত নেড়ে কাছে ডাকল। আমি এগিয়ে যেতেই আমাকে বলল, এই শোন, আজকে রাতেই না যা করার করতে হবে। কাল থেকে মেলা চালু হয়ে যাবে আর লোকজন আসতে শুরু করে দেবে। আমি ড্রিল, কাটার শাবল সব রেডি করে রেখেছি। রাতের খাওয়া হলে সুযোগ বুঝে আমরা মন্দিরে আসব। আমার তো মনে হয় মন্দিরে তালা দেওয়া থাকবে, ঢুকবি কি করে? আরে সব চিন্তা করিস না, সুখেন্দা এইসব ব্যাপারে এক্সপার্ট। সব ফাঁকা হয়ে গেলে সুখেন্দা তালা খুলে রেখে আসবে আর আমরা চুপি চুপি ঢুকে পড়ব। এই তোরা এখানে কি করছিস? পদ্মকাকু ডাকছে, চল চল, জল খাবার খাবি, চ। রাজু এসে দাঁড়ালো। পাপাই ওর দিকে তাকিয়ে চাপা গলায় বলল, আমরা আজকেই গুপ্তধনের খোঁজ করব। একদম কোনো ঝামেলা করবি না, বুঝেছিস? শেষ কথাটা এমন জোর দিয়ে বলল যাতে মনে হলো রাজু না বললে পাপাই বোধহয় ওর গায়ে হাতই তুলে দেবে।
রাজু হাল ছেড়ে দেওয়া গলায় বলল, যা চলে, আমি কোথায় ঝামেলা করলাম? তোরাই তো সুপারস্টিশাস ফুল। যদি আদৌ গুপ্তধন থাকে, আইন অনুযায়ী সেটা এখন সরকারের সম্পত্তি, জানিস না? আমরা যদি গুপ্তধন পাই, আমরা সরকারকে হ্যান্ড ওভার করবো, বুঝেছিস? আমিও বুঝলাম আজ রাতে পাপাই গুপ্তধন অভিযানে যাবেই, আর আমাদেরও ছাড়বে না। রাজু থতমত খেয়ে বাড়ির দিকে হাঁটা লাগালো, সঙ্গে আমরাও। সুখেন্দা ফিরে গেল গাড়িতে। রাত এখন অনেকটাই। হরিপুর গ্রাম ঢলে পড়েছে ঘুমের অন্তরালে। আমরা তিনজন বাড়ি থেকে বেরোলাম, কিন্তু কি আশ্চর্য, কি যেন বাঁশি বাজাচ্ছে। মিউজিক সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, তবে কোনো ক্লাসিক্যাল বা পাহাড়ি সুর নয়, কেমন যেন আচ্ছন্ন করা একটা সুর। নিস্তব্ধ রাতে কে বাঁশি বাজায়? শুনে মনে হলো বাঁশির আওয়াজটা ভেসে আসছে জঙ্গলের দিক থেকে। আমরা জঙ্গলকে বাঁ পাশে রেখে মন্দিরের দিকে এগিয়ে চললাম। রাজু বিড়বিড় করে কিছু বলছে, বুঝতে পারছি না। মন্দিরের চাতালে পৌঁছলাম। জ্যোৎস্নার আলোয় দেখতে পাচ্ছি সুখেন্দা দাঁড়িয়ে। পাপাই এগিয়ে গেল, ফিসফিস করে কি একটা বলল। সুখেন্দার হাতে একটা ব্যাগ, সেটা সুখেন্দা পাপাইয়ের হাতে ধরিয়ে দিল। পাপাই ফিরে এলে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। আশ্চর্য, মন্দিরের দরজা তো খোলা। কে খুললো মন্দিরের দরজা? পাপাই এগিয়ে গেল গর্ভগৃহে। বাঁশির আওয়াজ এখন তীব্র। কে বাজায় এই বাঁশি? গর্ভগৃহে এখন মেটাল ল্যাম্প চলছে না, তার বদলে জ্বলছে টিম টিম করে একটা কম পাওয়ারের বাল্ব। পাপাই ঢুকে যন্ত্রপাতি বের করে কাজে লেগে পড়ল। আমি বিগ্রহের একদম সামনে দাঁড়িয়ে, রাজু আমার পাশে। বাঁশির আওয়াজ এগিয়ে আসছে মন্দিরের দিকে। এত রাতে কে আসছে? ব্যাটারি চালিত ড্রিল মেশিনটা মেঝেতে লাগিয়ে পাপাই সুইচ অন করতেই খড়খড় করে একটা আওয়াজে সেটা কাজ শুরু করে দিল। পাশে তাকিয়ে দেখি রাজু চোখ বুজে ইষ্ট দেবতাকে ডাকছে। বাঁশির আওয়াজ এখন মন্দিরের আরো কাছে। একটা শব্দ, চমকে উঠলাম। পাপাই মন দিয়ে ড্রিল মেশিন চেপে ধরে রয়েছে। রাজু চোখ বুজে বিড়বিড় করছে। সুখেন্দা দাঁড়িয়ে দরজার কাছে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কিছুই দেখা যাচ্ছে না। মেশিন গর্ভগৃহের শ্বেত পাথর কাটছে। বাঁশির আওয়াজ এখন বন্ধ, আর শুনতে পাওয়া গেল না। নজর পড়ল বিগ্রহের পাশে। দৃশ্য দেখে আমার শির তোঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল যেন। একটা একটা বিরাট সাপ সিংহাসনের গা বেয়ে উঠছে। সেটা টিমটিমে আলোয় চকচক করছে চাকা চাকা আঁশ। মুখ থেকে চেরা জিভটা লক লক করে ঢুকছে আর বেরোচ্ছে। এগিয়ে যাচ্ছে ওটা পাপাইয়ের দিকে। আমি পাপাইকে চেঁচিয়ে ডাকতে গেলাম, কিন্তু গলা শুকিয়ে কাঠ, কোনো আওয়াজ বেরোল না। আমার চোখ গেল পাপাইয়ের পিছন দিকে। সেখান থেকেও নেমে আসছে আর একটা সাপ। নিত্যানন্দ। সুপারস্টিশন ভেবে মুখ বেঁকানো আমি আতঙ্কে ঘেমে উঠলাম। মাথা ঘুরিয়ে দেখলাম আমার পেছনেও সাপ, সামনেও, উপরে নিচে চতুর্দিকে গোটা গর্ভগৃহ সাপে ছয় লাভ। টিমটিমে আলোয় তাদের কুতকুতে চোখ, চেরা জিভ চকচক করছে। পাপাই কি এসব দেখতে পাচ্ছে না? ওর গায়ে পিঠে উঠে পড়েছে ওরা। সব শক্তি জড়ো করে চিৎকার করে উঠলাম, পাপাই, পাপাই দেখ, তাকা নিচের দিকে। পাপাই মুখ তুলে তাকালো। ওর গলায় পেঁচিয়ে আছে একটা পদ্ম গোখরো। ওর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে, মুখ রক্ত শূন্য। রাজু চোখ খুলে চেয়েছে। একটা জান্তব গোঁ শব্দ বেরিয়ে আসছে ওর মুখ থেকে। পাপাইয়ের দম বন্ধ হয়ে আসছে। নিত্যানন্দ! একটা গলা ভেসে এলো মন্দিরের দরজার কাছে। পদ্ম কাকু
পদ্ম কাকু এসে দাঁড়িয়েছেন সেখানে। আলো এত কমে আসছে কেন মন্দিরের গর্ভগৃহে? টিমটিমে আলো আরো টিমটিমে হয়ে যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন। তারপর তারপর আর কিছু মনে নেই। চোখ দুটো ভারী হয়ে আছে, খুলতে খুলতে কষ্ট হচ্ছে রীতিমতো। কোথায় আছি? কোথায়? চারপাশে অন্ধকার, সামান্য আওয়াজ পাচ্ছি যেন। কিসের আওয়াজ আসছে? আর নাকি সুরে কেউ গান গাইছে। অনেক দূর থেকে আওয়াজটা ভেসে আসছে মনে হচ্ছে। কিছু কি বাজছে কোথাও? বেশি ভাবতে পারছি না, সর্বাঙ্গ অবসন্ন, হাতে পায়ে জোর নেই। কোথায় ছিলাম? হ্যাঁ, এখনই বা কোথায় আছি? মনে পড়েছে, রাজুর গ্রামের বাড়িতে এসেছিলাম আমরা। রাধা মাধবের মন্দির, দোলোৎসব, গুপ্তধন, পাপাই, রাজু, আমি গুপ্তধনের সন্ধানে মন্দিরের ভেতরে। সাপ, অজস্র সাপ। রাজুদের রাধা মাধবের মন্দিরের গুপ্তধন পাহারা দেয় নিত্যানন্দ নামে একটা পদ্ম গোখরো। তার গ্রামের বাড়ির পদ্ম কাকু, মন্দিরের সেবায়ত রতন দাদু, পদ্ম কাকুর নিত্যানন্দ বলে ডাক। কিন্তু তারপর অন্ধকারে চোখ শুয়ে আসছে। একটু একটু জল জল দরকার। গলা শুকিয়ে কাঠ। আচ্ছা, আমাকে কি কোথাও আটকে রেখেছে? হ্যাঁ, কিন্তু কে? কে? পাপাই মন্দিরের মাটি কাটার যন্ত্র দিয়ে কাটছিল, তারপর ওর গায়ে সাপ উঠে এসেছিল, একটা পদ্ম গোখরো। ওটার নামই নিত্যানন্দ। আর মন্দিরের মেঝেময় অত সাপ, সেগুলো। পাপাই এখন কোথায়? আর রাজু, সেই বা কোথায়? আস্তে আস্তে মাথাটা পরিষ্কার হচ্ছে। মন্দিরের গুপ্তধন ঘটিত কিছু গন্ডগোলের কেস আছে, আমরা সেটা নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে কারো স্বার্থে ঘা লেগেছে নিশ্চয়ই। সে বা তারা আমাদের ভয় দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপাতত আমি বন্দী, কিন্তু রাজু বা পাপাই, তারা কোথায়? মোবাইল ফোন পকেটেই আছে। একটা কল, আড়ষ্ট হাতটা পকেটে ঢোকালাম। ডান বাঁ কোনো পকেটেই ফোন নেই, অর্থাৎ ফোনটি গায়েব, মানে কেউ নিয়ে নিয়েছে। একটা অস্পষ্ট আওয়াজ আসছে, গোঙানির আওয়াজ সেটা। হ্যাঁ, তার মানে ঘরের মধ্যে আমি একা নই। ওটা পাপাইয়ের গলার আওয়াজ না? হ্যাঁ হ্যাঁ, ঠিক পাপাই বটে। অন্ধকারের মধ্যে হঠাৎই আমার বুকে আবার সাহস ফিরে পেলাম। কিন্তু রাজু কই? মনে সাহস ফিরে আসতেই হাত পা ঝেড়ে উঠে দাঁড়ালাম। রাজুদের বাড়িতে যেমন ঘরে ছিলাম, প্রায় তেমনই একটা ঘরে আছি মনে হলো। কেবল এই ঘরটায় কোনো পালঙ্ক নেই, পুরোটাই ফাঁকা। অন্ধকারে হাতড়ে হাতড়ে একটা দেওয়াল পেলাম, সেটাকেই ধরে এগিয়ে গেলাম সামনের দিকে। একটা খড়খড়িওয়ালা জানালা হাতে ঠেকলো, মনে হলো ঠিক আগের ঘরটার মতোই। একটু চাপ দিলাম, ভয়ানক শক্ত পাল্লাটা। আরও একটু চাপ দিয়ে ঠেললাম, না না, একেবারেই নরমচরণ নেই। বাবান,
এই বাবান, উঠে আয়, একটা জানালা বন্ধ আছে, খোলার চেষ্টা করি। এই আমরা কোথায় রে? বুঝতে পারছি না, তবে মনে হয় যেমন ঘরে সকালে এসেছিলাম তেমনই কোনো ঘরে আছি। আর রাজু? মনে হয় ওকে আলাদা কোথাও সরিয়ে দিয়েছে। হাজার হোক ওদেরই তো বাড়ি, ওর সঙ্গে উল্টোপাল্টা কিছু করবে না। সত্যিই তো, ও গুপ্তধন নিয়ে গো না ধরলে আমাদের এমন বিপদে পড়তে হতো না। এর মধ্যে অন্ধকারে ও এসে দাঁড়িয়েছে আমার পাশে। দুজনে মিলে জানালার পাল্লাটাতে ধাক্কা দিতে শুরু করলাম। বেশ কিছুক্ষণের চেষ্টায় শব্দ করে পাল্লা দুটো ফাঁক হলো। বোধহয় বেশ কয়েক যুগ পরে এই ঘরের জানালা খোলা হলো। জানালা খোলার সঙ্গে সঙ্গে নাকি সুরের গান শব্দ সব ঘরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। তার মানে দোলের মেলার মাঠে এখনো লোক আছে। অষ্টপ্রহর সংকীর্তনওয়ালা তাদের গান শুরু করে দিয়েছে। সেই আওয়াজ, আলো এসবই এসে ঢুকছে ঘরের মধ্যে। আচ্ছা পাপাই, আমরা তো দোলের আগের দিন মন্দিরে গুপ্তধন খুঁজতে গিয়েছিলাম, তখন তো মেলা বা অষ্টপ্রহর সংকীর্তন শুরু হয়নি। তাহলে আমরা কি পুরো একদিন এই ঘরে কয়েদি হয়ে আছি? হ্যাঁ, ঠিক বলেছিস। আমাদের একদিন ধরে এখানে আটকে রেখে দিয়েছে ব্যাটারা। কিন্তু এই ব্যাটারা কারা? আমার ভাই প্রথম থেকেই ওই পদ্ম কাকুকে কেমন যেন একটা মনে হচ্ছে। আচ্ছা, সে পরে দেখা যাবে, আগে তো এখান থেকে বেরোনোর ব্যবস্থা করি। একটা বিষয় কি জানিস, আমাদের ফোনগুলো সব নিয়ে নিয়েছে। সেটাই স্বাভাবিক নয় কি? এর মধ্যেই হঠাৎ কি যেন তার মনে পড়েছে। আমার পিঠে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলো, এই সুখেন্দা কোথায়? সুখেন্দা? ঠিকই তো, সুখেন্দাকে তো সাপের ঘটনাটার পর দেখতে পাইনি। অবশ্য তারপরেই আমরা বন্দি অজ্ঞান হয়ে একটা দিন কাটিয়ে ফেলেছি। আমরা আপাতত এখান থেকে বেরোনোর ব্যবস্থা করব, তারপর রাজু আর সুখেন্দার খোঁজ করব। এই ভেবে আমরা জানালার ধারে এসে দাঁড়ালাম। সেখান থেকে উঁকি দিয়ে নিচের দিকে তাকিয়ে যা বুঝলাম, তাতে আমরা দোতলায় নয় 3 তলায় আছি এখন। মন্দিরের চূড়োটা আমাদের অনেক কাছাকাছি। সম্ভবত এই ঘরটার ব্যবহার করা হয় না। আলো এসে পড়াতে আমরা ঘরের দরজাটা দেখতে পাচ্ছি। অবশ্য আমাদের কি আর দরজা খুলে রেখে ঘরবন্দি করে রাখবে? তাও একবার ধাক্কা দিলাম। দরজাটাও ভীষণ শক্ত করে আটকানো, বাইরে থেকে বন্ধ করা। ঘরের ভেতর আরও 2টো জানালা, সেগুলোও বন্ধ। আর আমার মনে হলো সেগুলোও একই রকমভাবে শক্ত হয়ে আটকে আছে বছরের পর বছর। প্রচণ্ড কাহিল আর হতাশ হয়ে আমরা ঘরের ভেতরেই আবার বসে পড়লাম। ঘরের ভেতর আবার ঝাঁপিয়ে পড়েছে অন্ধকার। কিছুই দেখতে পাচ্ছি না। ক্লান্ত বিধ্বস্ত আমার চোখ দুটো আবার যেন বুঝে এলো। মনে হচ্ছে আবার হিসিসের সাপের শব্দ শুনতে পাচ্ছি। ঘরময় আবার সাপ ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে আমার চোখ খুলে গেল। না, সাপ নয়। পদ্ম কাকু ঘরের মধ্যে বসে আমাদের দিকে তাকিয়ে। আগে দেখা সেই পদ্ম কাকু নয়। এই পদ্ম কাকুর মাথায় টিকি নেই। ইনি ফতুয়ার খেটো ধুতি পরে নেই। এর কপালে আঁকা নেই রসকলি। ইনি বৈষ্ণব কেউ পদ্ম কাকু নন। ইনি দিব্যি শহুরে শেয়ানা মানুষ। ক্লান্ত আর আধো ঘুমে আচ্ছন্ন পাপাইয়ের দিকে তাকিয়ে তিনি হিসিসে কণ্ঠস্বরে ভয় দেখাচ্ছেন। এতক্ষণ সেটাই আমার কাছে সাপের আওয়াজ বলে মনে হচ্ছিল। পাপাই তাকে অনুনয় করছে টয়লেটে যাবে। কাকু কাকু, একটুখানি ছেড়ে দিন না, টয়লেটে যাব। স্বাভাবিক, আমারও টয়লেটে যাওয়া একান্তই দরকার। তিনি আমাদের দিকে তাকিয়ে চাপা গলায় ধমকে উঠলেন, আমি একে একে তোদের ছাড়ব, কিন্তু বেচাল দেখলে এবার সাপের ছোবল থেকে কেউ বাঁচাতে পারবে। এরপর তিনি উঠে ঘরের দরজা সাবধানে খুলে বাইরে দেখে নিলেন। তারপর পাপাইয়ের দিকে তাকিয়ে বললেন, যা ঘুরে আয়। কোথায় যাব? আমি তো চিনি না। এক থাপ্পড়ে চালাকি বার করে দেব।
সত্যি চিনি না, টয়লেটটা দেখিয়ে দিন না প্লিজ। তিনি আমার দিকে একবার কড়া চোখে তাকালেন, তারপর উঠে দাঁড়িয়ে পাপাইয়ের হাত দুটো ধরে হির হির করে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিলেন। আমিও উঠে দাঁড়ালাম। হাতে পায়ে যেন জোর পাচ্ছি না, টয়লেটে যাওয়া একান্তই প্রয়োজন। টলমল করে কোনো মতে গিয়ে খোলা জানালার পাশে দাঁড়ালাম। মেলার মাঠের একাংশ এখান থেকে দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে মন্দিরের পিছনের দিকটা, যেখানে জঙ্গলের শুরু সেই জায়গাটা। এই সকালে কয়েকটা মানুষ ঘুরে বেড়াচ্ছে। একজনকে চেনা চেনা বলে মনে হলো। আরে সুখেন্দা না? একবার পেছন ঘুরে দেখলাম, দরজা বন্ধ। পদ্ম কাকু তখনও পাপাইকে নিয়ে ফেরেনি। যা থাকে কপালে প্রাণপণে চিৎকার করে উঠলাম, সুখেন্দা! সুখেন্দা এইখানে! এইখানে সুখেন্দা! সুখেন্দা উপরের দিকে মুখ তুলে তাকালো। আমার সঙ্গে চোখাচোখি হলো। আমি হাতটা জানালার বাইরে বার করে জোরে জোরে নাড়লাম। সুখেন্দা মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি করে দৌড়তে শুরু করলো। এমন সময় দরজা খুলে পদ্ম কাকু ঘরে পাপাইকে নিয়ে ঢুকে এলেন। আমাকে জানালার সামনে দেখে কি বুঝলেন জানি না, হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে ঠাস করে সপাটে এক চড় বসিয়ে দিলেন আমার গালে। কি আর কি হচ্ছে? প্রাণের ভয় নেই? এক্ষুনি গায়ে সাপ ছেড়ে দেব। আমি আর পারছিলাম না, কোকিয়ে উঠলাম, টয়লেট যাব প্লিজ, নইলে প্লিজ প্লিজ একটু যেতে দিন। উনি আমার দিকে তাকিয়ে কি বুঝলেন জানি না, এগিয়ে গিয়ে জানালার পাল্লা দুটো টেনে বন্ধ করলেন। তারপর পাপাইয়ের মতোই আমাকে টেনে নিয়ে ঘরের বাইরে এনে দরজাটা বন্ধ করে দিলেন। স্যাঁতস্যাঁতে অন্ধকার, আদ্যিকালের একটা টয়লেট। সেখানে দুর্গন্ধে আমার গা খুলিয়ে উঠছিল। অতি কষ্টে সেখানে কাজ সেরে বেরিয়ে আসবো, এমন সময় টয়লেটের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। বাইরে মনে হলো একটা হাতাহাতি হচ্ছে যেন। ধূপধাপ শব্দ শুনে মনে হচ্ছিল বেশ কিছু লোক ওপরে এসে হাজির হয়েছে। বেশ কিছু লোকের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। আমি টয়লেটের দরজায় জোরে জোরে আওয়াজ করতে শুরু করলাম। কেউ এসে দরজাটা খুলে দিল। আমি বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। সামনে তাকিয়ে দেখি একদল গ্রামের মানুষ এসে জমা হয়েছে। সবাই মিলে ঘিরে ধরেছে পদ্ম কাকুকে। পদ্ম কাকুর কলার ধরে শাসিয়ে চলেছে সুখেন্দা। পাপাই ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর পাপাইয়ের পাশে দাঁড়িয়ে আছেন ওর বাবা ঘোষ আঙ্কেল। আমি ধীরে ধীরে পাপাইয়ের পাশে গিয়ে দাঁড়ালাম। দোতলার সিঁড়ি দিয়ে উঠে আসছেন রাজুর বাবা। তার হাত মুঠো পাকিয়ে ধরে আছে একজনের ফতুয়া, পদ্ম কাকু। আমার বাবাও এসেছেন, সঙ্গে নিয়ে এসেছেন পুলিশ, যারা হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে রতন কাকু আর এক জোড়া পদ্ম কাকুকে। পাপাইয়ের মধ্যে হাঁসফাঁস করে চেঁচিয়ে উঠেছে, আর 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 গুপ্তধন? গুপ্তধন তো নেই, বলে উঠলেন রাজুর বাবা রায়চৌধুরী আঙ্কেল। গুপ্তধন নেই? নেই মানে কোথায় গেল? আমরা এখন রাজুদের বৈঠকখানায় সোফার উপর ছড়িয়ে ছিটিয়ে বসেছি। সেখানেই সবার কথাবার্তায় কি ঘটেছিল তার গল্প হচ্ছে। রাজুকে দোতলার ঘরে বন্ধ করে রেখেছিল পদ্ম কাকু। আসল নয়, নকল। আসলে পদ্ম কাকুরা যমজ ভাই। ওরা বংশ পরম্পরায় রায়চৌধুরী বাড়ির গোমস্তা ছিলেন। তারপরে রাজুর জ্যাঠা বাবা কাকারা কলকাতায় পাকাপাকিভাবে চলে যাওয়ার সময় এই বাড়ি আর মন্দিরের দেখাশোনার ভার পদ্ম কাকুর ওপর দিয়ে যান। পদ্ম কাকু এই বাড়ির দেখাশোনা করলেও ওর যমজ ভাই কমল রাজনৈতিক নেতাদের সঙ্গে মিশে বিভিন্ন রকমের অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। হরিপুর অজ পাড়াগাঁ থেকে যতই শহুরে হয়ে উঠুক, এখানে সাপের বারবারন্ত বরাবরই বেশি। কমল কাকু সাপের বিষের চোরাচালানের ব্যবসায় টাকা রোজগার করতে শুরু করে। রাজনৈতিক শক্তি কাজে লাগিয়ে সেই ব্যবসা রমরমে হয়ে ফুলে ফেঁপে ওঠে। তাহলে গুপ্তধন? জানা গেল এই গুপ্তধন হিসেবে যা ছিল
তা বহু পুরনো গিনি মুদ্রা বা গয়নাগাটি। সে সব ছিল মন্দিরের গর্ভগৃহে সিংহাসনের নিচে একটি গোপন সিন্ধুকে। কলকাতায় পাকাপাকিভাবে চলে যাওয়ার সময় সেই সব ব্যাংকের লকারে রাখা হয়েছিল। পরবর্তীকালে আশেপাশের গ্রামের কেউ রাধা মাধবের মন্দিরের গয়না বা সোনারূপো দিয়ে পুজো দিলে সেসব আর ব্যাংকে রাখা হতো না। কলকাতা থেকে আঙ্কেলরা কেউ এসে সেগুলো মন্দিরের সিন্ধুকে রেখে দিতেন। পদ্ম কাকুরা সে খবর রাখতেন। সেখান থেকে সময়ে অসময়ে কমল কাকু বেশ কিছু গয়না না সোনারূপো সরিয়ে নিয়েছিল। তার ভাগ পেত পদ্ম কাকু আর রতন দাদু। বহু পুরনো লোকশ্রুতি ছিল রাধা মাধবের গুপ্তধন পাহারা দেয় নিত্যানন্দ নামে এক বাস্তুসাপ। এদিকে রাজুর বন্ধুরা গুপ্তধনের খবর নিতে এসেছে। এই খবর পেয়ে প্রমোদ কোণে ওরা। কি করা যায়? একদিকে দোলোৎসব আর মেলা, তার মধ্যে এইসব গয়না সরানো সম্ভব নয়। এই সময় কমল কাকু এক আশ্চর্য শয়তানি বুদ্ধি বার করে। পাপাই যখন গুপ্তধনের সন্ধান চালাচ্ছে তখন সে অনেকগুলো নির্বিষ সাপ ছেড়ে দেয় মন্দিরের গর্ভগৃহে। আতঙ্কে আমরা তিনজন প্রায় চেতনাহীন হয়ে পড়েছি। তখন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে কড়া ডোজের ঘুম পাড়ানি ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে, যাতে ওদের এই বদমাইশি ধরা না পড়ে। মেলা শেষ হলে আমাদের আবার বাড়ি ফেরত পাঠিয়ে দেবে, এই ছিল তাদের চিন্তাভাবনা। এর মধ্যে সমস্ত প্ল্যান ভণ্ডুল করে দেয় সুখেন্দা। সে ওই রাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় আমাদের বাড়িতে খবর দেওয়া হয়। আমার বাবা ঘোষ আঙ্কেল আর রায়চৌধুরী আঙ্কেলকে নিয়ে ফিরে আসে হরিপুরে। এর মধ্যে এই খবর দেওয়া হয় পুলিশেও। যাক, আমাদের হরিপুরের গুপ্তধনের অভিযান শেষ। বর্ধমানের মিহিদানা আর সীতাভোগ খাওয়া শেষ হলে আমাদের গাড়ি ছাড়বে। গ্রামের লোকেরা ফিরে গেছে। পাপাই হঠাৎ বলে উঠল, আচ্ছা, আমরা যখন গর্ভগৃহে ঢুকছিলাম তখন জঙ্গলের দিক থেকে বাঁশির আওয়াজ আসছিল, সেটা কি করে হলো? এটাও কমলের শয়তানি বুদ্ধির আরও একটা প্রমাণ। তোরা ভেবে দেখ, ও তোদের মনে যে অলৌকিকত্বের ভাবটা বসাতে চেয়েছিল সেটা পাকাপোক্ত করার জন্যই এই বাঁশির আওয়াজটা নিজের মোবাইলে বাজাতে বাজাতে মন্দিরে ঢুকেছিল। কৃষ্ণ মানেই বাঁশি, এমন একটা ধারণা আমাদের মনে বসেই আছে, তাই না? ঠিক বলেছ আঙ্কেল। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় জয়। আবার রাধা মাধবের মহিমা ভাই, নাহলে কি তিনজন চোর ধরা পড়তো? তুই আমাকে বল। সুখেন্দা গাড়ি স্টার্ট করল। সূর্যের অস্তগামী আভায় রাধা মাধবের টেরাকোটার মন্দিরটা অপার্থিব দেখতে লাগছিল। শুনছিলেন সাহিত্য সমাহারের নিবেদন, লেখক শুভব্রত বসুর রাধা মাধবের গুপ্তধন। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি আকাশ। রাজুর ভূমিকায় শুভ্রদীপ, পাপাই এবং রত্নেশ্বর ভট্টাচার্যের ভূমিকায় কৌশিক, রায়চৌধুরী আঙ্কেলের ভূমিকায় উৎপল সরকার এবং পদ্মকাকুর ভূমিকায় সমীরণ। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে মোহর, শব্দগ্রহণে শ্যামলোক স্টুডিও থেকে মৈনাক, শব্দ সংযোজন, মিক্স এবং মাস্টার দুরিন স্টুডিও, আবহ নির্মাণে শুভজিৎ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাহিত্য সমাহারের পাশে থাকবেন। এছাড়া সাহিত্য সমাহারকে আপনারা চাইলে আর্থিকভাবে সাহায্য করতে পারেন গল্পের শুরুতে দেখানো কিউআর কোডটি স্ক্যান করে অথবা গল্পের ডেসক্রিপশন সেকশনে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে। সাহিত্য সমাহারকে আপনারা ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।